প্রত্যেকটা সেক্টর থেকে তারা একটা ভাগ পেত। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মতো সম্পদ বানানোর অভিযোগ উঠেছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে। জমি দখল, বালুমহাল, পরিবহন খাত নিয়ন্ত্রণ, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য সহ অসংখ্য অপকর্মের মাধ্যমে তিনি সম্পদের এই পাহাড় গড়েন। নিজস্ব বাহিনী দিয়ে ভয় ভীতি দেখিয়ে জাহিদ মালেক হাসিল করতেন সব অনৈতিক কর্মকাণ্ড। জাহিদ মালেক ও তার ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি মামলাও করে দুদক। 2008 থেকে 2024 টানা 4 বার মানিকগঞ্জ 3 থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। 2014 সালে পান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব। এরপর 2019-এ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে মানিকগঞ্জে একক আধিপত্য গড়ে তোলেন তিনি। ছেলে, স্ত্রী, ফুফাতো ভাই সহ আওয়ামী লীগের কিছু নেতা নিয়ে জাহিদ মালেকের ছিল নিজস্ব বাহিনী। স্থানীয়দের কাছে তা মালেক পার্টি নামে পরিচিতি পায়। জমি দখল, টেন্ডার বাণিজ্য, গণপরিবহনে চাঁদাবাজি এবং বালুমহাল থেকে কোটি কোটি টাকা কমিশন তুলত এই বাহিনী। এছাড়া স্বাস্থ্য খাতে কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি বাণিজ্য সহ বেশ কিছু খাতে অনিয়ম করে বিপুল অর্থ কামানোর অভিযোগ জাহিদ মালেক ও তার সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে। মায়ের নামে স্কুল করার কথা বলে চাপ দিয়ে জমি নিয়ে বিশাল খামার বাড়ি তৈরি করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। সানলাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগও তার বিরুদ্ধে। হাজার হাজার মানুষ তার সানলাইফে টাকা জমা দিচ্ছে, কিন্তু অনেক সে টাকায় পরিশোধ করে নাই। সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের একটি কারখানা মানিকগঞ্জ সদরে স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্প এলাকায় আগেই 31 একর জমি কম দামে কিনে দলিল মূল্য বাড়িয়ে সরকারি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেন জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা। আমার সারেও নির্দিষ্ট জায়গা হয়ে গেছে। মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের যে শ্রমিকের অংশটা, সেখান থেকে নিয়মিত চাঁদা আদায় করা, বেউথার বালি মহলে লোক বসিয়ে সেখান থেকে বালির ভাগ নেওয়া। প্রত্যেকটা সেক্টর থেকে তারা একটা ভাগ পেত। নিজ গ্রামে অভিজাত বাড়ি, বিশাল খামার বাড়ি, সভা সেমিনারের জন্য সেন্টার ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বহুতল বাণিজ্যিক ভবন গড়ে তোলেন জাহিদ মালেক। এছাড়া ঢাকার অভিজাত এলাকায় একাধিক বাড়ি ও বহুতল বাণিজ্যিক ভবন সহ স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। জাহিদ মালেকের প্রকৃত সম্পদ আর হলফনামায় তুলে ধরা সম্পদে ব্যাপক গরমিল। হলফনামায় কাটছাট করে তুলে ধরা সম্পদও 16 বছরে বেড়েছে কয়েক গুণ। 2008 জাতীয় নির্বাচনে জাহিদ মালেক আয় দেখান 71 লাখ টাকা। টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকার পর 2024 সালে এই আয় বেড়ে দাঁড়ায় 8 কোটি 29 লাখে। হলফনামা অনুযায়ী জাহিদ মালেকের স্থাবর সম্পদ না বাড়লেও ব্যাপক হারে বেড়েছে অস্থাবর সম্পদ। 2008 সালে অস্থাবর সম্পদ 6 কোটি 78 লাখ দেখানো হলেও 2014 সালে হয়ে যায় 36 কোটি 88 লাখ টাকা। এর 10 বছর পর 2024-এ দাঁড়ায় 68 কোটি 62 লাখে। এদিকে 16 বছর ধরে হলফনামায় জাহিদ মালেকের স্থাবর সম্পদ দেখানো হয় 9 কোটি 41 লাখ টাকা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে জাহিদ মালেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের। আমাদের সম্পদকে ধ্বংস করে নিয়ে তাদের কাছে তা আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা দাবি করি, জোর দাবি করি তার যেন শাস্তি হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই চার্জশিট হইল বলে মামলাটার বিচার হিমাগারে না যাইয়া যেন জনসমক্ষে বিচার হয় এবং সঠিক বিচার হইলে পরেই জনগণ সন্তুষ্ট প্রকাশ করবে ন্যায় বিচার হয়েছে। 5ই আগস্টের পর থেকে পলাতক থাকায় জাহিদ মালেক ও তার স্বজনদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বন্ধ রয়েছে তার ব্যক্তিগত মোবাইল নম্বরও। আশরাফুল আলম লিটন, ডিভিসি নিউজ, মানিকগঞ্জ। বিষয় আরও জানার চেষ্টা করব। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি আশরাফুল আলম লিটন। লিটন, আমি আপনার প্রতিবেদনটি দেখলাম। আমার শুরুতেই যে প্রশ্নটা থাকবে যে কিভাবে পারলেন বা কোন জায়গাগুলো ব্যবহার করে এই ক্ষমতার অপব্যবহার করতে পারলেন দীর্ঘদিন ধরে জাহিদ মালেক, সেটি একটু শুরুতে শুনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই জাহিদ মালেক, আপনি নিশ্চয়ই জানেন যে টানা 4 বারের কিন্তু তিনি এমপি ছিলেন। এর মধ্যে 2014 সালে তিনি প্রথমবার প্রতিমন্ত্রী হন এবং 2018 সালে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রীর পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তো তার এই যে এই 4 বারের যে তার শাসনামল বলা চলে, তো তার এই শাসনামলে উনি যেটি করেছিলেন যে তার যে একটা নিজস্ব যে বাহিনী রয়েছিল, আমি সেটা একটু ছোট্ট করে বলতে চাই যে তার এই যে বাহিনী, তার এই বাহিনীর যে যারা নেতৃত্ব যারা দিত, এখানে ছিল তার ছেলে রাহাত মালেক শুভ্র,
এবং এইখানে ছিল তার ফুফাতো ভাই ইসরাফিল হোসেন, তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন, এবং তার ভাই, তার আপন ভাই, এই ইসরাফিল হোসেনের আপন ভাই শামীম হোসেন, তিনি জাগীর সদর উপজেলা জাগীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এবং এইখানে তার সাথে এই সিন্ডিকেটের সাথে আরো যুক্ত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার হোসেন, এবং পৌর আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন জাহিদ হোসেন। তো এই কয়েকজনের সিন্ডিকেটে মূলত এরাই হচ্ছে মানিকগঞ্জের যে রাজনীতি, সেই রাজনীতিকে কিন্তু তারা কিন্তু নিয়ন্ত্রণ করতো, এবং জাহিদ মালিকের সার্বিক সবসময় কিন্তু তার পাশে তারা থাকতো। এবং এই প্রভাবশালী এই সিন্ডিকেটের মাধ্যমে আপনার গণপরিবহনে চাঁদাবাজি, আমি যদি বলতে চাই যে বছরে গণপরিবহন থেকে এইটা নিয়ন্ত্রণ করতেন পৌর আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিল জাহিদ, তিনি এটি নিয়ন্ত্রণ করতেন। এইখান থেকে বছরে 15 কোটি টাকা এখান থেকে তারা চাঁদাবাজি করতেন। এবং বালুমহলের কথা যদি বলি, মানিকগঞ্জ জেলায় 5টি উপজেলা 7টি গুরুত্বপূর্ণ বালুমহল রয়েছে, তার মধ্যে সদর উপজেলায় 2টি। তো এই 2টি বালুমহলের মধ্যে ওনার যে ফুফাতো ভাই শামীম হোসেন, ওনার নামে একটা বালুমহল ইজারা নেওয়া হয়েছিল। চলতি যে ডাক, যে মানে এই বছর যে ডাকটা হয়েছিল, সেই ডাকে কিন্তু এই শামীম একটি ডাক নিয়েছিল, যেটার ইজারা মূল্য ছিল প্রায় 2.5 কোটি টাকার মতো। আরেকজন এই উনার যে জেলা স্বেচ্ছাসেবক লিটন, একটু থামিয়ে যদি জানতে চাই যে আমি আপনার প্রতিবেদনে দেখেছি আপনি যেগুলো বলছেন সেগুলো নতুন করে শুনলাম, আইন আদালত এবং প্রশাসনে আসলে ভূমিকা কি ছিল? ভুক্তভোগীরা সেখানে গেলে আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হতো কিনা, অন্তত সেটিও নিশ্চয়ই, সেই ব্যাপারে আসলে কিছু বলবেন কি, যে এই আইন আদালত বা প্রশাসন কি করলো এত বছরে? আসলে যে রাজনৈতিক ভাবে উনি যে বলয়টা তৈরি করেছিলেন, এবং সেই তৎকালীন যে প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনে যারা ছিলেন, তারা কিন্তু তার কমান্ডের বাইরে কিন্তু কেউ ছিলেন না। সেই ক্ষেত্রে যারা এই দখলবাজি শিকার হয়েছেন, যারা ভুক্তভোগী ছিলেন, তারা কিন্তু আইনের আশ্রয় নিয়েও কিন্তু কোনো লাভ হয়নি। বুঝতে পেরেছি। একদম শেষ প্রশ্ন, আওয়ামী লীগ সরকার পতনের পর এই জাহিদ মালিকের বাহিনীর বা জাহিদ মালিকের যারা আত্মীয় স্বজন সেগুলোর কি হলো, বা এখন আসলে বন্দোবস্তগুলো কি হচ্ছে? সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে এই পর্যন্ত জাহিদ মালিক, স্বপন সহ এবং ওনার যারা দলীয় নেতাকর্মী যারা ছিলেন, তাদের মোট 3টি মামলা কিন্তু মানিকগঞ্জে হয়েছে। এই 3টি মামলার সেই 5ই আগস্টের পর থেকেই জাহিদ মালিক এবং ওনার সিন্ডিকেট সহ এবং আওয়ামী লীগের যারা প্রভাবশালী এবং সক্রিয় যারা ছিলেন, তারা কিন্তু সবাই পলাতক রয়েছে। আমরা এই 5ই আগস্টের পরে এই পর্যন্ত আমরা যেটি দেখেছি যে অল্প গুটি কয়েক নেতাকর্মীকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা আসলে পলাতক থাকার কারণে তাদেরকে ধরার কোনো, তারা চেষ্টা করছেন, তারা ধরতে পারছেন না। এই 3টি মামলা হয়েছে। এই 3টি মামলার পর থেকে এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও আওয়ামী লীগের নেতা কর্মী যারা রয়েছেন সক্রিয়, অথবা মাঝারি আকারের যারা এবং ছোটখাটো নেতা কর্মী যারা আছে, তারাও কিন্তু আসলে এবং পলাতক রয়েছে, যে কারণে পুলিশ কিন্তু আসলে তাদের অভিযান অব্যাহত রেখেছে। এইটাই হচ্ছে মূল বিষয়। সবশেষ, লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য।